রুলিং পার্টির কথা কখনোই বিশ্বাস করা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হয়েছে গ্রাউন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। একমাত্র শিল্পী যারা ভবিষ্যৎ দেখতে পায়, পলিটিশিয়ানরা ভবিষ্যৎ দেখতে পায় না। বাঙালি সম্পর্কে এদের কোনো ধারণা নেই। তুমি বাংলা ভাষা বলতে পারো মানে তুমি ওই ক্লাসের বাঙালি। বিশ্বাসের আয়ু কিন্তু কমে এসে ওই 34 বছর, তারপরে কিন্তু 10 বছরে ঠিক আছে। আরও নিউজের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর নিয়ে চলে এসেছি গ্ল্যামারাস ফাইটের আরেকটা এক্সাইটিং এপিসোড। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা বেশ টালমাটাল। তার কারণ হচ্ছে যে ভোট কিন্তু বেশ চলছে জোর কদমে এবং 2 মে খুব বেশি দেরি নেই আসতে। এক্স্যাক্টলি আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভোটের রেজাল্ট আসতে খুব বেশি দেরি নেই। ইলেকশনে কী হবে সেই সব নিয়ে কিন্তু আমাদের এই আজকের এপিসোড গ্ল্যামারাস ফাইট। এবং আজকে আমাদের সঙ্গে আছে আমার খুব পছন্দের একজন অভিনেতা। অনিন্দা, কেমন আছো বলো? 50-50 আছি। ফাটাফাটি। আজকে অরিন্দ্রার সাথে গল্প করবো গ্ল্যামারাস ফাইটে। তাহলে একটুখানি এগিয়ে চলো, কোথাও বসি নাকি? একদম চলো, এখানেই বসি, চলো। এবার তোমার সাথে একটুখানি গল্পে আসি। সেটা হচ্ছে তুমি বলো যে আগে বলো কেমন আছো ভোটের মরশুমে। পশ্চিমবঙ্গের ভোটটা সত্যি খুব বিপর্যস্ত করে দেয় মানুষকে। যারা মানে শুধু আমাদের কথা বলছি না, আমরা প্রতিনিয়ত দেখছি টেলিভিশনে অ্যাপিয়ার করতে হচ্ছে, কিন্তু যে ঘটনাগুলো নিয়ে কনস্ট্যান্ট কথা বলতে হচ্ছে সেই ঘটনাগুলো মোটেই শুভকর নয়। অর্থাৎ বাংলার রাজনীতির একটা ভীষণ, এতকাল ভাবতাম যে আচ্ছা ঠিক আছে হিংসা মারামারি এগুলো বোধহয় একটা পার্ট রাজনীতির। এখন দেখতে পাচ্ছি যে রাজনীতি বলে কিছু নেই, খালি হিংসা এবং মারামারিটা আছে। মানে এটাই মানে মেজর একটা জায়গা, মেজর ইস্যু হয়ে গেছে। রাজনীতিটা সেকেন্ডারি হয়ে গেছে, হিংসা মারামারিটা। আমি জানি না 2011 সালের পর থেকে আমাকে বলতে হবে, 2011 সালের আগে ঠিক তার তখনও ছিল ভায়োলেন্স, অস্বীকার করতে পারবো না। লেফটের সময় এক ধরনের ভায়োলেন্স ছিল। সেই ভায়োলেন্স আর এই ভায়োলেন্সের ভেতরে একটা কোথাও গুণগত তফাৎ আছে। কীরকম? হ্যাঁ, এক্স্যাক্টলি। এই ভায়োলেন্সটা, ওদের লেফটের যে ভায়োলেন্সের প্যাটার্নটা ছিল সেটা ভীষণ অর্গানাইজড ভায়োলেন্স। এবার এদের যে ভায়োলেন্সটা আমি দেখতে পাচ্ছি এখন টিএমসিতে, এটা ভীষণ আনঅর্গানাইজড। মানে ইট ক্যানট প্রেডিক্ট যে কোন এরিয়াতে হবে, কোন এরিয়াতে হবে না, কোন বুথে হবে, কোন বুথে হবে না, এটা প্রেডিক্ট করা যাচ্ছে না। অর্থাৎ পুরো একটা অস্থিরতা। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ কোথাও একটা এতটাই ইনসিকিউর হয়ে গেছে, এতটাই অপ্রেসড, এতটাই না পাওয়া তাদের রয়েছে। যদি ধরে নিই ওয়েলফেয়ার স্টেট হিসেবে যদি খানিকটা মানে তার 10%ও কাজে লাগে আর কি, যদি 10%ও বলতে পারি এটা কমপ্লিট ওয়েলফেয়ার নয়, যদি তাও তো সেটা তার পৌঁছচ্ছে না। আমাদের যে স্টেট ব্যুরোক্রেসি যে মাধ্যমে পৌঁছয় আর কি, আমলাতন্ত্রের মাধ্যমে গিয়ে তো পৌঁছয় তো একটা জিনিস একটা গ্রামের প্রত্যন্ত গ্রামে, সে তো ডিরেক্ট এসে নবান্ন থেকে নিয়ে যায় না। ফলে এই যে মাধ্যমটা, এইখান থেকে না অনেক কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। মানে যেটা মানুষ একদম গোড়াতেই রয়েছে আর কি, হিপোক্রেসিটা একদম গোড়াতেই রয়ে গেছে। হ্যাঁ, মানে সে করে গোড়াও বলবো না, গোড়া পর্যন্ত আমরা দেখতে পাই একটা গাছের মতন। তুই যখনই মানে কি বলে এটাকে, আমরা ওটা ওইভাবে বলি যে ট্রান্সফরমেশন, মানে রূপান্তর বুঝতে গেলে পরে তোমাকে রূপক বুঝতে হবে। এক্স্যাক্টলি। রূপক হচ্ছে ধর আমরা বলি পল্লবগ্রাহী, গাছের পাতা, অর্থাৎ একটা জ্ঞান আমি নিলাম। আর একটু নিচে নামলি শাখা জ্ঞান, মানে যেটাকে আমি ডিসিপ্লিন বলি। তারপরে আমরা একটু নিচে নামলি কাণ্ড জ্ঞান, তারপরে একদম নিচে গেলি মূল জ্ঞান। সো এই যে রূপক, মানে যেটা দেখবি আমাদের বোধি বৃক্ষ, যে এই যে আমাদের বুদ্ধদেব যে গাছের তলায় বোধি বৃক্ষ বলা হয়, জ্ঞান বৃক্ষ বলা হয়। কেন বলা হয়? অর্থাৎ গাছটাকে রূপক হিসেবে। যে একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে, এর সাথে আজকে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা জিনিস আমাকে বলো যে তুমি যেটা বলছো যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে মোটামুটি লেফট গভর্নমেন্ট যখন ছিল আর কি, সেই সময় দাঁড়িয়েও এই জিনিসটা হতো, কিন্তু একটু অর্গানাইজড ওয়েতে, একটু ধামাচাপা দিয়ে বিষয়টা সবার সম্মুখে আসতো না হয়তো। বিষয়টা এইভাবে হতো যে আমি যদি ধরে সম্মুখে আসার পেছনে আরেকটা কারণ ছিল, তখন এতটা ডিজিটাল ছিল না, মানে এতটা ডিজিটালাইজড তখনও হয়নি, অ্যাটলিস্ট 10 বছর। এখন কি হচ্ছে, প্রত্যেকটা বছরে টেকনোলজি এমনভাবে মানুষের জীবনকে গ্রাস করছে না, ফলে মানে তুই জাস্ট ভাবতেই পারবি না 2025-এ তুই হয়তো আরও কিছু কল্পনা করতে পারবি না। যে নিউজগুলো আমরাও এখনো পাচ্ছি না। আমরা এক একটা টেলিভিশন ধরে নিলাম, তার কাছে কজন রিপোর্টার আছে? 50 জন। সব তাও তো নিয়ে, এটা বোধহয় ম্যাক্সিমাম বললাম হয়তো, বা তারা যদি ভোটের সময় হয়। কিন্তু এক একটা জায়গাতে তো এক একটা তোর বিধানসভা কনস্টিটিউয়েন্সিতে 300, 350, 250 বুথ আছে। মানে তো 50টা মধ্যে কতটা পৌঁছাতে পারছিস? ফলে আমরা এখনো পাচ্ছি না। জানি না যে এই জায়গাটা হয়তো টেকনোলজি একসময় ডেভেলপ করবে, তখন হয়তো কোনো একটা কিছু হবে, ওয়েব হোক বা কোথা থেকে আমি পুরো বেঙ্গলটাকে আমরা দেখতে পাবো, তখন আমরা বুঝতে পারবো যে রিয়েল পিকচারটা কোথায়। ঘটনা আমি আরেকটা জিনিস বলি যে এই ক্ষেত্রে তুমি যেটা বললে যে আগে এক ধরনের একভাবে হতো, যেটা জিনিসটা অর্গানাইজ ছিল, এবং এখন বিষয়টা হয়তো ওপেন হয়ে গেছে অনেকটা। আমি যদি ধরে নিই, এই ভাষাটা আমি ইউজ করছি, কিছুটা হয়তো ওপেন হয়ে গিয়ে ভালগারও হয়ে গেছে বিষয়টা।
কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে এইবারে যে ভোট হচ্ছে নন্দীগ্রামে কিছুদিন আগে যে ভোটটা হয়ে গেল, সেইখানে কিন্তু অনেক জায়গায় দেখা গিয়েছে যে বর্তমান রুলিং পার্টির ওপরে কিন্তু এখন যারা একদম হাইয়েস্ট অপোজিশন পার্টি যে আছে তারা কিন্তু বেশ একটা মানে কোপ ফেলতে দেখা গিয়েছে, যেখানে রুলিং পার্টি কিন্তু বেশ একটা মানে কি বলবো নালিশ করার মতোই বিষয়টাকে মিডিয়ার সামনে এনেছে যে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখবে? ভোট দিতে দেয়া হচ্ছে না এটা তো ধরো ওরা আর্টিকুলেট করছে, কিন্তু মূল মানে সমস্যা অলমোস্ট তিনটে অবধি 1:30 থেকে 3টের মধ্যে 58% অলমোস্ট ভোট হয়েছে। আমি যদি এটাকে 60-র ওপরেও ধরি তারপরে হয়তো কিছুটা বেড়েছে। টেন্টেটিভ ওয়েতে আমি যদি গিয়ে ধরি ম্যাক্সিমাম 75% হলো, রেস্ট অফ দ্য অ্যামাউন্ট গেল কোথায়? ভোট দেয়নি তার না 80%, নন্দীগ্রামের মধ্যে 80%, আমি 75 আমি ধরছি। কোথাও কখনো 100% ভোট হয় না। হলো না। অনেক মানুষ বলছে যে করোনার ভয়েতে অনেকে ভোট দিতে আসতে পারছে না, কিন্তু রুলিং পার্টি বলছে আর এক কথা। তো রুলিং পার্টিকে বলতেই হবে, এটা কম্পালশন, মানে রুলিং পার্টির কাজই হচ্ছে আরেকটা পার্টিকে সে হোক না হোক, সত্যি হোক মিথ্যে হোক, এটা রাজনীতির একটা বৈশিষ্ট্যই ধরে নেয় আর কি, তার এগেনস্টে আমাকে কিছু বলতে হয়। ফলে রুলিং পার্টির কথা কখনোই বিশ্বাস করা উচিত নয়। মানে সব থেকে বেশি কোয়েশ্চেন করা উচিত রুলিং পার্টিকে। যারা অপোজিশন তাদের একটা গ্রাউন্ড আছে, তারা রুলিং পার্টি নয়, তাদের অ্যাক্সেসরিজ বল, তাদের ইকুইপমেন্ট বল, তাদের মেশিনারিজ বল, কোনোটাই যেই পরিমাণ বিজেপিরও হাতে থাকার কথা নয় আর জোটের তো আরোই থাকার কথা নয়। ফলে এরা কিন্তু অনেক বেশি ভালনারেবল দেন রুলিং পার্টি। রুলিং পার্টি কিন্তু এই 11 বছর ধরে তারা কিন্তু পুরো মানে নারী নক্ষত্রটা জানে গ্রামের, কারণ সেই লোকগুলোই তো যারা টিএমসিতে গেছিল, সিপিএম এর লোকেরাই তো তখন বদলেছিল অ্যাকচুয়ালি, নাহলে টিএমসি ওরকম এলো ওই প্লাবনের মতন এলো কি করে? অর্থাৎ একটা কোথাও মানে সিপিএম এর ভোটই ছিল তার আগে পর্যন্ত জানি, কারণ মেজরিটি সিপিএম অসম্ভব রকম ভালো মার্জিনে জিততো, মানে আশেপাশেই কেউ থাকতো না। তাই এইটা টোটালটা যে শিফট হলো এটা তো বোঝাই যায়, পরিষ্কার ইকুয়েশন যে সিপিএম এর লোকগুলো। কিন্তু এই মেশিনারিজটা কিন্তু আবার ট্রান্সফার হয়ে গেছে টিএমসিতে, যে মেশিনারিজটা সিপিএম এ ছিল সেটা ট্রান্সফার হয়ে গেছে। ফলে এই যে বাংলার নারী নক্ষত্র অলি গলি বুথ নাম্বার ধরে ধরে চেনা, ফলে ওরা অনেক বেশি ক্লিন অপারেট করতে পারবে দেন অন্য পার্টি বল, বিজেপি বল বা জোট বল। মানে জোটে আজকে সেই সিপিএম নেই, সেই সিপিএম এর সব কিছু বিজেপিতে এসছে, কিছু টিএমসিতে চলে গেছে। তুমি খুব সহজভাবে বলতে চাইছো যে রুলিং পার্টি যেটা বলছে সেটা হয়তো সবসময় রুলিং পার্টিকে কখনোই বিশ্বাসযোগ্য নয়। আমি বলছি যে মানে ওরকম ভাবেও ঠিক আমি বলতে চাই না, আমি যেটা বলতে চাই যে কোয়েশ্চেনেবল, মানে তুমি বললেই আমাকে বিশ্বাস করতে হবে আদৌ হচ্ছে কিনা, সেই কোয়েশ্চেন করতে হবে, এবং আমার সেই ওপেন মাইন্ড থাকতে হবে এবং নিজেকে গ্রাউন্ডেড হতে হবে এবং কিউরিয়াসিটি টু নো অ্যাবাউট দ্য ট্রুথ। এই যে এটাকে আমার বলা হয়, এক কথা হচ্ছে যে স্কাউট মেন্টালিটি, মিলিটারি মাইন্ডসেট নয়, সরি স্কাউট মাইন্ডসেট বলা হয়। একটা মিলিটারি মাইন্ডসেট হচ্ছে অলওয়েজ অ্যাটাক অ্যান্ড ডিফেন্ড। আমি বলছি এই মিলিটারি মাইন্ডসেটটা আজকে পলিটিক্সে চলে এসেছে, এটা উচিত নয়, বরং স্কাউট মাইন্ডসেটটা খুব দরকার, যে কিউরিয়াসিটি হয়েছে রুলিং পার্টি বলুক অপোজিশনই বলুক, যে কিউরিয়াসিটি টু নো অ্যাবাউট দ্য ট্রুথ, অর্থাৎ আমি জানার আমার একটা আগ্রহ থাকতে হবে, আমাকে ওপেন হতে হবে, অর্থাৎ সেটা হতে পারে আমার পার্টি হয়তো গন্ডগোল করেছে, আমাকে এতটা ওপেন থেকে নিয়ে সেটাকে গ্রহণ করতে হবে এবং আমাকে গ্রাউন্ডেড থাকতে হবে, একদম টু দি পয়েন্ট। থিওরিও তোকে বলে দিলাম, গ্রাউন্ডেড না থাকলে পরে আমি হবে না। অর্থাৎ আমার যদি গ্রাউন্ড লেভেলের সাথে যদি কোনো কানেকশন না থাকে, আজকে সিপিএম এর অবস্থাটা এই কারণে খারাপ হয়েছে, তারা গ্রাউন্ডের সাথে সেই কানেকশনটা দূরত্বটা বেড়ে গেছে, যেটা আজকে ঠিক এক্স্যাক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে গেছে। আর ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা হয়েছে গ্রাউন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ফলে তারা কখনোই এক্স্যাক্টলি যে চিত্রটা সেটাকে বলবেন না, সেটাকে ডক্টরেট করবে বা সেটাকে নানান রকম ভাবে ওটাকে ডিস্টর্ট হয়ে আসবে আমাদের কাছে। ডিস্টর্ট হয়ে আসবে। কিন্তু একদিকে তুমি এটা আমি মেনে নিলাম, একদম আরেকদিকে মানে একদম বিজেপির একজন নেতা বলছেন, তার নাম করেই বলছি, যে দিলীপ ঘোষ। কিছুদিন আগে এই ভিডিওটা কিন্তু বেশ ভাইরাল হয়েছে, সেখানে যে একটি টালিগঞ্জের প্রচুর তারকারা মিলে একটি গান বের করে, যে গানের মধ্যে তারা একটি এমন দেশের কথা বলে যে দেশ খুব সুন্দর এবং সেই দেশেই তারা থাকতে চান, যার জিস্ট হচ্ছে সেটা। এবং সেইখান দিয়ে দিলীপ ঘোষ একটি ভিডিওতে বলেন যে শিল্পীরা শিল্পটাকে নিয়েই থাকুক, শিল্পটাকে নিয়ে থাকাটাই দরকার, তারা নাচুক, তাদেরকে সেটাই শোভা পায়, রাজনীতিতে এলে কিন্তু আমি রগড়ে দেবো, আর আমি কেমন রগড়াই সেটা খুব ভালো মতো করে সবাই জানে। কোট। তারপরে আমি যদি সেকেন্ড পয়েন্ট ধরি, এরকম প্রচুর শিল্পী কিন্তু আজকে বিজেপির হয়ে প্রচুর জায়গায় দাঁড়িয়েছে। আমি যদি শ্রাবন্তী থেকে শুরু করে পার্ণমিত থেকে শুরু করে এরকম নাম বলি, বা বাবুল সুপ্রিয়র নামও বলি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে। এবার তুমি এই বিষয়টাকে কীভাবে দেখছো? ইজ দ্যার এনি ফিকশন? কোনো কি ডায়লেমা থাকছে নেতৃত্বের কথার মধ্যে এবং তাদের যারা নেতা যারা দাঁড়িয়েছে বিভিন্ন জায়গাতে তাদের কথার মধ্যে, বা নিতেন পক্ষে যে স্টেটমেন্টটা সে ডেলিভার করছে তার সঙ্গে কোনো ডায়লেমা কি থাকছে? একাধারে বলছেন যে শিল্পীরা শিল্পেই থাকুক, তারা সেটা নিয়ে থাকুক, তারা নাচ গান করুক, এবং বিইং এ আর্টিস্ট তুমিও সেক্ষেত্রে, আমি যদি ছাড়াও বলি, আমি শুধু ইন্ডিভিজুয়ালি তোমাকেও জিজ্ঞেস করি, তুমি এটাকে কীভাবে দেখো এই স্টেটমেন্টটা? আমি এটাকে দেখি যে শিল্পীর ভূমিকা রাজনীতিতে সব থেকে বেশি। এটা আমি একদম উল্টো কথা বললাম তো দিলীপ স্যারের, মানে হতেই পারে। আমি এইটাকেই বলতে চাইছি, একটি ছাতার তলায় আছি মানে যদি 1 কোটি লোক থাকে, 1 কোটি লোক একই সুরে কথা বলবে, এটা পৃথিবীর কোনো রাজনীতিতে হয় না। দিস ইজ অ্যাবসলিউটলি ইউটোপিয়ান।
ফলে হয় না। ফলে আমি থাকতে বাধ্য। হ্যাঁ, যেভাবে আজকে অনেক জায়গাতে হাওড়াতে বোধ হয় যে প্রার্থী তাদের পছন্দ মতো হয়নি বলে বিজেপির সামনে বিক্ষোভ করেছিল, বিজেপির লোকেরা আমরা দেখেছি, সেটাকেও তো হ্যান্ডেল করা গেছে। অর্থাৎ তাদের সাথে কথা বলে বোঝানো গেছে। অর্থাৎ কোনো একটা বললে একেবারেই হুবহু তাকে ওই সেই পথ ধরে চলতে হবে এরকমটা ভাবার এটা কোনো পলিটিক্স নয়। হ্যাঁ, এটা অন্য জিনিস। আমি বলছি যে শিল্পীর ভূমিকা পৃথিবীর বিশ্ব সাহিত্য ঘাটলে পরে, বিশ্বের রাজনীতি ঘাটলে পরে দেখা যাবে ভয়ঙ্কর। একমাত্র শিল্পী যারা ভবিষ্যৎ দেখতে পায়, পলিটিশিয়ানরা ভবিষ্যৎ দেখতে পায় না। আজকে আমি চ্যানেলের মধ্যে দিয়ে বললাম, একমাত্র শিল্পী, কারণ তারা অনেক বেশি দ্রষ্টা হয় আর কি। হ্যাঁ, মানে তাদের ভিশন অনেক বেশি ক্লিয়ার থাকে। এনিওয়ে, আমি এইবারে বলছি যে ভিডিওটি নিয়ে বলেছিল সেই প্রসঙ্গে আসছি। এই যে ভিডিওটি কেন আমি গুরুত্ব দিচ্ছি না এদেরকে আমি, কারণ এবং দিলীপ ঘোষ তার মতন করে ব্যাখ্যা শব্দ প্রয়োগ করেছেন এবং সেটাকে ডিফাইন করেছেন, উইচ ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। মানে ভেগ নয় বা ঘুরিয়ে কথা বলা নয়, যে ঘুরিয়ে অন্যান্য অনেক লোকেরা কথা বলে, যেমন আমি নিজে অনেক বেশি ঘুরিয়ে কথা বলতে ভালোবাসি। আমি ডিরেক্ট সাবজেক্টে যাই না, যেতে পারি না আমি, কারণ আমার পেরিফেরিয়াল ওটা অ্যাটমসফিয়ারটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেন দ্য পয়েন্ট। তখন পয়েন্টটা আরও বেশি সূক্ষ্মভাবে বোঝা যায়। যদি তুই ডিরেক্ট পয়েন্টে হিট করিস না, তুই আশপাশটা ব্লার হয়ে যাবে। আর তুই যদি আশপাশ ধরতে ছোট করতে পয়েন্টে আসিস, দিস ইজ অ্যাবসলিউটলি সায়েন্স। তখন গিয়ে তুই যেভাবে তার যে ডেপথ থাকবে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে, সেটা ওইভাবে থাকবে না। সো আমার অ্যাপ্রোচটা এবং টেন্ডেন্সিটা অন্যরকমভাবে। এই যে লোকগুলো করেছে, এই লোকগুলো কিন্তু অন্যান্য ক্ষেত্রে ঠিক যেভাবে রিয়াক্ট করার কথা, এখন মানুষ বলছে এই যে এতগুলো জওয়ান মারা গেল, কই তাদের কিছু আসেই যায় না, যেটা লেফটকে সব থেকে বেশি শুনতে হয়। এবং এরা যারা করেছে এদের সাথে, এরা প্রত্যেকে আমার খুব ঘনিষ্ঠ। আমি নাম বলছি না, কারণ এদের সাথে থিয়েটারে তো আমি স্যারেদের সাথে কাজ করেছি আর কি। মানে অরুণ মুখোপাধ্যায়ের ছাত্র ছিলাম আমি, লালদার সাথে আমরা নিজেরা কাজ করেছি। বাদ বাকি ধর কৌশিক সেনের ছেলে বলে, এদের সাথে আমরা অভিনয় করেছি। মানে প্রত্যেকের সাথে অভিনয় করে, এদেরকে জানি, এদের চিনি, এদের মাইন্ডসেটটাও জানা। মানে আমার জানা, কারণ দীর্ঘদিন এদের সাথে প্রায় একই ইন্ডাস্ট্রিতে বড় হয়েছে, একই ইন্ডাস্ট্রিতে করেছি। এরা যেভাবে রিয়াক্ট করার কথা অন্যান্য ক্ষেত্রগুলোতে, সেগুলো তারা যদি করতো তাহলে পরে তাদেরকে আর কি সমালোচনা শুনতে হতো না। দিস ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার। বাট আমি এটা পাশাপাশি বলছি যে এরা কোথায় রিয়াক্ট করবে না করবে সেটার উপর আমি কি জাজমেন্ট দেবো সেটা বসে নেই। ফলে আমি এদেরকে গুরুত্ব দিচ্ছি না, যে কারণে এদের কথার গুরুত্ব দিচ্ছি না। আমি কিন্তু ওটাও বলছি না যে এরা কোথায় রিয়াক্ট করবে না করবে সেটা আমার লুকআউট নয়। তারা কিন্তু এরকম ভাবে কিন্তু এই মিউজিক ভিডিওটা তৈরি নয় যে তারা কিছু রিয়াক্ট করে বা তাদের কারোর কিছু অপোজিট বলছে। রিফ্লেকশন হতে পারে, কিন্তু রিয়াকশন। কারণ তুই শব্দগুলো আমরা এই দেশেতেই থাকবো, এইটা অনেকটা প্রচ্ছন্নভাবে এনআরসি, সিএএ এইগুলোকে ডিফাইন করা হয়েছে। হ্যাঁ, এবং আরো আমার ব্যক্তিগত আমরা কোথাও যাব না, আমার ব্যক্তিগত পছন্দ, আমি কোথায় থাকবো, কোথা দিয়ে হাঁটবো, এটা তো একজন শিল্পী শুধু নয়, একজন মানুষ তো ইন্ডিভিজুয়ালি বলতেই পারে এবং ইন্টারপ্রেট করবার দায়িত্বটাও আমার রয়েছে। একদল মানুষ রুলিং পার্টিকে সাপোর্ট করছে, একদল মানুষ অপোজিশনকে সাপোর্ট করছে, যারা আর্টিস্ট। আমি শুধু তাদেরকে নিয়েই বলছি। আর কিছু মানুষ চাইছে, আমি শুধু এই ভিডিও নিরিখে বলছি, কিছু মানুষ চাইছে যে আমরা আমাদের মতো থাকতে চাই বা আমরা একটা সাধারণভাবে থাকতে চাই। ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায়? যারা রুলিং পার্টিকে সাপোর্ট করছে তাদের কোনো প্রবলেম হচ্ছে না তেমনভাবে, যারা অপোজিশনকে সাপোর্ট করছে তাদেরও কোনো প্রবলেম হচ্ছে না। মধ্যবর্তী পর্যায়ের যে আর্টিস্টরা বা নীতিন পক্ষে, তাদের হয়তো অন্য কোনো পার্টির সাপোর্টও থাকতে পারে, হতেই পারে, সেটা তাদের ব্যক্তিগত চয়েস। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেম নেই তো, তাদের মধ্যে আছে তো। এক্স্যাক্টলি, তাহলে এই প্রশ্ন আসছে কোথা থেকে? এই ভিডিও ভাইরাল হচ্ছে কেন? ভাইরাল কেন হচ্ছে তার ভাইরোলজিস্টরা উত্তর দিতে পারবে, আমি পারবো না। তাহলে এই নেতা বা এই মন্ত্রী শুধুমাত্র ওনার কথা বলছে, আরো অনেক জায়গাতে এরকম কথার পরিপ্রেক্ষিতে অনেক টপিক ওঠে। তাহলে এই বিষয়গুলো আসে কেন সাধারণ মানুষ আজকে ভাবতে বাধ্য হচ্ছে বা আজকে বুঝতে পারছে? যেটা বলছি ওটা অ্যাবসলিউটলি পলিটিক্যাল বলছি। দিলীপ ঘোষকে কিন্তু পলিটিক্যালি তাকে ফাইট করতে হবে। সে কোনো সেই একটা কমেন্ট করে দিলাম এটা মানতেন, ওরকমভাবে হবে না। কারণ এদের পলিটিক্যাল স্টেটমেন্ট ভেরি ক্লিয়ার। আমি জানি না, আমি বলতে চাই না এদের পলিটিক্যালি কি কোথায় ডিফাইন করা আছে না আছে, বলতে চাই না। বাট রাজনীতিটা ওদের মতন করে হলেও আমরা বুঝি, কারণ আমাদের পড়াশোনা করতে হয় প্রতিনিয়তই, অবভিয়াসলি করতে হয়, কারণ রাজনীতিটাকে বোঝবার জন্য করতে হয়। ফলে এরা না টিএমসি না এইরকম ভাবে ঠিক হয় না। মানে জানো তো, এদেরই আমি ধারাভাষ্য করা হিসেবে পলিটিক্যাল বলে কোনো শব্দ নেই বা তার খুব একটা। তার থেকেও বড় কথা হচ্ছে বেঁচে থাকতে গেলে মানুষকে পক্ষ নিতে হয়, এটার থেকে বড় সত্য আর কিছু নেই, গ্রামসিরই কথা। এবারে এরা তো কোনো না কোনো পক্ষে, অবভিয়াসলি মানুষের এক্সপেকটেশনটা তখন তৈরি হয় যে ও আচ্ছা এই ক্ষেত্রে বললো, নিশ্চয়ই তাহলে ও ক্ষেত্রেও বলবে। এটা হিউম্যান সাইকোলজির জায়গা থেকে, সেই আমার মানে সাইকোলজি বললেই, হিউম্যান সাইকোলজি বললেই আমাদের মানে ইহুদি শাস্ত্রের কথা মনে পড়ে, 10 কমান্ডমেন্টস আর কি। সত্য কথা বলিবে, চুরি করিবে না বলে যে 10 কমান্ডমেন্টস ছিল না। অর্থাৎ তার মানে ধরে নেওয়া হয়েছে বেসিক ইনস্টিংক্ট ওয়াইজ মানুষের চুরি করে, বেসিক ইনস্টিংক্ট মানুষের মিথ্যে কথা বলা। তো এই জায়গাগুলোকে ঠিক করবার জন্যই তো আমরা ধর্মগ্রন্থ বা 10 কমান্ডমেন্টস নাম দিয়ে ওটা ঠিক করা উচিত। আমাদের এখানে মানুষ কিন্তু বেসিক ইনস্টিংক্টটাই হচ্ছে যে একটা কোনো না কোনো পক্ষ নেওয়া।
এটাকে আমরা তার বাইরে যেতে পারিনি এখনো পর্যন্ত। ফলে এই পক্ষ নেওয়াটা বেসিক ইনস্টিংক্টের ভেতরে পড়ে আর কি। এবারে এরা কি করছে, এই বেসিক ইনস্টিংক্টটাকে প্রাধান্য দিচ্ছে, সেখানে একটা ক্যাটাগরাইজ করছে। এবারে তুই বলতে পারিস যে তুমি কি করে বুঝছো ক্যাটাগরাইজ করছে, তখন আমি একটা উদাহরণ দেবো, তুমি বলবে না এটা তো নাই হতে পারে। ধর আমি বললাম যে শহীদরা মার, ধর এই যে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে যে অরূপ বিশ্বাসের স্বরূপ বিশ্বাস এবং ঘটক যে লিখেছে, যে লাস্টে যেটা ভাইরাল হয়েছে, এটা তো আমরাই শেয়ার করেছি, রূপাঞ্জনা সবাই মিলে আমরা শেয়ার করছি, যে লাস্টে লেখা ছিল যারা এই মিটিংয়ে যোগ দেননি তাদেরকে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করা হবে। ইটস এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার মানে এটার বিরুদ্ধেও তারা বলতে পারতো, তারাও কিন্তু শিল্পী, তারা বলেনি এটার বিরুদ্ধে, কারণ তাদের সাথে এই আর্টিস্টদের প্রায় যোগাযোগ নেই। এবং আসলে অন্যান্য আর্টিস্টদের যারা টিএমসিতে গেছে এবং যারা বিজেপিতে গেছে, তারা যদি কমেন্ট করে ফেলে, তারা একই প্ল্যাটফর্মে চলে আসে, এতটা স্বার্থের কারণে পর্যন্ত তারা এটাতে রিয়াক্ট করেননি। এবার তুই এটাকে কি দিয়ে যুক্তি দিয়ে বোঝাবি? এবং তারা কিন্তু বিং অ্যান আর্টিস্ট, এরকম নয় যে আমি বলছি যে এরা সরকারি কর্মচারী বা এদের অন্য কোনো ব্যবসা আছে, কারো বার আছে, আমি বলছি না, এরা প্রত্যেকে আর্টিস্ট। অথচ আর্টিস্ট ফোরামে ওরকম একটা সিদ্ধান্ত লেখার পর তাহলে এটাকে কীভাবে দেখি? ফলে এইটা মানুষের কাছে ঠেকছে আর কি। যদি তুমি নিউট্রাল, এরা বলছে কি, আমি শুনছিলাম না, রয়ে যাচ্ছে, কারণ কি এরা না মানে ভীষণ ন্যারো ভাবে দেখছে। আমরা রাজনীতি করি, আমরা ন্যারো দেখবোই ভাই, আবার কম্পালশন আছে, যে টিএমসি করে তাকে ওর কম্পালশন আছে, কিন্তু এরা তো ডিসপ্লে করছে, দে ওপেন, দে ক্যান চ্যালেঞ্জ এনি, মানে দে ক্যান কোয়েশ্চেন। আমিও কোয়েশ্চেন করি, এদের থেকে বেশি কোয়েশ্চেন করি, আমি অলওয়েজ কোয়েশ্চেন করি। এই কোয়েশ্চেন করাটা যদি তুমি না দেখতে পাও, সেইখানে যদি তোমার ক্যাটাগরিক্যালি তুমি কোয়েশ্চেন রাখো, তখন তাদেরকে আমি এটা বলতেও পারি না যে কেন তোমরা কোয়েশ্চেন করছো না, সেটা আমার ডিউটি নয়, আমি এদের পাত্তা দেবো না, সেটা আমার ডিউটি। অবভিয়াসলি। আর একটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে এখন একটা বেশ উঠেছে, সেটা হচ্ছে যে মোটামুটি বাঙালি মাত্রই, আমি যদি রুলিং এবং অপোজিশন এই হিসাবেই ধরি, টিএমসি, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, এই দুটো পার্টিকে নিয়ে যদি বলি, বাঙালি মাত্র এখন প্রচণ্ডভাবে অদ্ভুতভাবে একটা সাপোর্ট তৈরি হয়েছে তৃণমূলের উপরে, যে তারা বলছে, শুধুমাত্র সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলছি, যারা বাঙালি মারাত্মকভাবে বলছে যে যারা বাংলা বোঝে না তাদেরকে কোনোভাবেই পশ্চিমবঙ্গে আনা যাবে না। এবং অদ্ভুতভাবে একটা রবও উঠেছে, একটা কোটানকোট একটা শব্দ প্রচণ্ডভাবে সব জায়গায় একটা ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে বহিরাগতরা কেন বাংলা চালাতে আসবে? তারা বাংলাকে এখনো বাংলা বা বাঙালি উচ্চারণটাই করতে পারে না, বাঙ্গাল বলে উচ্চারণ করে। তারা বাংলাটা কি করে চালাবে? এবং সেই সেন্টিমেন্টটাই বাঙালিদের জানে না, কি সেন্টিমেন্ট আছে, কি ইমোশনস আছে। তাহলে সেই মানুষগুলো বাংলায় এসে বাংলা চালাবে কি করে? কেনই বা তাদের ভোট দেবে? কীভাবে দেখছো? তুই বলছিস যে একটা দল বলছে যে আমরা বাঙালি, এখানে বহিরাগত, আমি দলমত নির্বিশেষে আমি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রচুর সাধারণ মানুষ। আমার প্রশ্ন, এরা কি রবীন্দ্র মানসিকতার নাগরিক? রবীন্দ্র মানসিকতার নাগরিক এরা নয়, আমরা কেউ নই। এরা কি বাংলার কিছু জানে? কিচ্ছু জানে না। এরা জানে কি, তুই কখনো জিজ্ঞাসা করে দেখিস তো, এরা কখনো রবীন্দ্রনাথ ঠাকুর কি বানানে কয় দীর্ঘিকার দিয়েছিল, একটা সময় সেটা নিয়ে বিপ্লব হয়েছিল, সে সম্পর্কে কজন জানে? এরা যে নিজেদের বাঙালি ছেড়ে দে। নজরুল ইসলামের একটি কবিতাতে রক্ত অর্থে খুন শব্দটা নজরুল ইসলাম ব্যবহার করেছিলেন, তাতে করে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে সমালোচনা করেছিলেন যে বাংলা ভাষার অধঃপতন হবে কিন্তু যদি এই শব্দ লেখা হয়। পরে নজরুল ইসলাম বয়স হওয়ার পরে অনেক বছর পরে দু একজন প্রতিবাদ করেছিলেন। নজরুল নিজে মানে প্রায় কাঁদতে বলতো, যে লোকের হাঁটুর কাছে বসে আমরা শিখতাম, তিনি আমাকে এরমভাবে আহত করলেন। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা ভাষার ভেতরে যে সংস্কৃত শব্দের গ্রামার এসে ঢুকেছে, এবং সেখানে যে উপনিবেশবাদ রয়েছে, এবং সেখানে যে ইউরোপের ফলস এনলাইটেনমেন্ট থিওরি বা আলোকায়ন রয়েছে, রেনেসাসের প্রভাব, সেটা কমপ্লিটলি একটা ভুল রেনেসাসের প্রভাব রয়েছে বাংলা ভাষার উপরে, এই ধরনের প্রভাব রয়েছে। সে বাংলা ভাষা সম্পর্কে কোনো জ্ঞান আছে? এরা জানে রবীন্দ্রনাথ, এদের তাসের দেশ পড়া আছে, কোন বাঙালি বলছে? এরা বাঙালি বলতে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ বোঝে। এরা জানে যে তরু দত্ত 19th সেঞ্চুরির শেষের দিকে বোদলেয়ার অনুবাদ করছে, প্রথম বোদলেয়ার অনুবাদ করছে সরাসরি ফরাসি ভাষা থেকে। এরা জানে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সেক্রেটারি অমিয় চক্রবর্তীর সাথে জেমস জয়েসের কথাবার্তা হচ্ছে। জেমস জয়েস তার ফিনিগান ওয়েক্স বলে একটা পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য, এই উপন্যাস, সেটা অমিয় চক্রবর্তীকে উপহার দিচ্ছে এবং বলছেন তুমি জাহাজে ভারতে ফেরত দিতে পড়ো এবং পড়ে রিয়াক্ট করো, জেমস জয়েস পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, তার সাথে রিয়াকশান হচ্ছে। এরা জানে হেনরি মিলারের সাথে বুদ্ধদেব বসুর যে কথাবার্তা, চিঠির আদান প্রদান চলছে। এরা মানে কতটুকু, এরা সব থেকে বড় কথা, গিরীন্দ্রশেখর বসুর নাম শুনেছে রে? এসে সাউথ ইস্ট এশিয়ার প্রথম সাইকো অ্যানালিস্ট, যার সাথে ফ্রয়েডের সরাসরি কথাবার্তা হচ্ছে এবং ফ্রয়েডকে বোঝাচ্ছে তোমাদের সাইকো অ্যানালিস্টের আকর হচ্ছে তোমাদের গ্রিক মিথ, আমাদের সাইকোলজি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সাইকোলজির আকর হচ্ছে গীতা। হ্যাঁ, ফলে এরা জানে কি এই সমস্ত বাঙালি কাদের বলে? বাঙালি সম্পর্কে এদের কোনো ধারণা নেই। বাংলা ভাষা, শিল্প সম্পর্কে, সাহিত্য সম্পর্কে যদি তোমার কোনো জ্ঞান না থাকে, আমি তোমাকে বাঙালি হিসেবে কাউন্ট করবো না। তুমি বাংলা ভাষা বলতে পারো মানে তুমি ওই ক্লাসের বাঙালি। কিন্তু তর্কে এসো ভাই, যেখানে কয় দীর্ঘিকার কি নিয়ে, ধর তুই কি খেয়েছিস, শব্দটা একই, তুই কি খেয়েছিস, ওই কি বললাম কিন্তু মানে বদলে গেল, তুই কি করছিস মানে বদলে গেল। সো সেইখানে এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে রবীন্দ্রনাথের মনে হচ্ছে কয় দীর্ঘিকার দেবেন আর কি, কয়
সেটা নিয়ে ভীষণ রকমের একটা তোলপাড় পড়ে গেছিল পুরো সাহিত্য সমাজে। না এইটা মানে কি সব আমরা তো এতদিন ধরে কয় রসিকার কি লিখেছি তো, ফলে যদি জানতেই হয় বাঙালি ক্লেম করতে হয় তাহলে কিন্তু বাংলাকে জানতে হবে। কিন্তু যে মানুষগুলো যাদের এগেনস্টে বলছে, যারা বাংলা ঠিকমতো করে উচ্চারণ করতে পারে না, তারা বাংলা এদেরকে গ্রান্টি করবে। কিন্তু তারা যাদের এগেনস্টে তুমি বললে সেই মানুষগুলোকে, মানে বাঙালিকে আমি ছেড়ে দিলাম, সেই নেতা মানে যারা যে পার্টিরা এই কথাগুলো বলছে, হ্যাঁ, যে বাঙ্গাল বা বাইরে থেকে বহিরাগত এই কথাগুলো যাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তারা কি অ্যাপ্রোপ্রিয়েট বাংলাটা জানে? না না না, তারা জানে না, তারা তো বাংলার লোকই নয়। তাহলে সেই সেন্টিমেন্ট বা ইমোশনটা কি হয় তারা গ্র্যাপ করতে পারবে? পারছে তো, নাহলে এই উন্মাদনা এরকম লক্ষ লক্ষ লোক এটা দেখতে পাচ্ছে কি করে অলরেডি। আমি তোমাকে এটা খুব সহজভাবে খুব সহজভাবে বলি, এটা তুমিও জানবে আমিও জানবো, যে এখনো অবধি মোটামুটি একটা সমীক্ষা বলুন, একটা মানুষের মধ্যে একটা আছে যে একটা সেন্টিমেন্ট বা একটা সমীক্ষাই বলুন, একটা অ্যাজাম্পশন আছে যে এখন অবধি নাকি কথায় কথায় বলে যে ব্রিগেড যদি ভরাতে পারে একমাত্র বাঙালিরাই এখন অবধি ভরাতে পারে। কীভাবে ভরায় আমি সেটা প্রচুর মানুষের কাছে প্রশ্ন আছে, কিন্তু ব্রিগেড বামেরা ভরালেও বা আগের মানে কয়েক বছর আগেও যখন ভরাতো তাতেও কিন্তু বামেরা হেরে গেছে এবং একদম লেস মার্জিনে হেরেছে, কিছুই নেই হয়তো, কিন্তু তাতেও ব্রিগেড কিন্তু ভরছে, সেই ইমোশন উন্মাদনা এখনও আছে। তাহলে তুমি এই বিষয়টা কি কোনোভাবে কোলাইড করে না যে উন্মাদনা কিন্তু রয়ে যাচ্ছে, সেই উন্মাদনাটা কি কেনা? অ্যাকচুয়ালি আমি যদি জনসংখ্যার দিক থেকে বিচার না করি, জাস্ট এদের এজেন্ডার দিক থেকে বিচার করি বিজেপির, এবং সাধারণ মানুষের ভেতরে একটা কোথাও একটা স্মেল করা যায় যে চেঞ্জেসটা না, এই চেঞ্জটা টিএমসির সঙ্গে আসার সময় স্মেল করা গেছিল যে এবার থাকবে না। অর্থাৎ মানুষ না কোথাও একটা সেন্স করতে পারে, বলতে পারি, বা স্মেল করতে পারে যে একটা পরিবর্তন দরকার। ঠিক সেইভাবে তোকে এক্সটার্নালি দেখতে হবে না কার ভিড়ে কত লোক আছে, মানুষের ভেতরে সেটা চলে গেছে কোথাও যে না এবারে টিএমসি নয়, কারণ টিএমসির পুরো বিষয়টা ওপেন হয়ে গেছে। মানে এই তুমি যেটা বললে এবার টিএমসি নয়, তাই জন্যই কি এবার বিজেপি ছাড়া যদি অন্য সিজিপি বা অন্য জেডজেপি বা যে কোনো পার্টি যদি থাকতো তাহলে কি সেই অপশন মানুষ নিত না? এটা ওয়েলফেয়ার স্টেটে এখন বিজেপি এখানকার মানুষ প্রচুর মানুষ কিন্তু সেই সময় বলেছিল, যেই সময় লেফট ফ্রন্ট হেরেছিল টিএমসির কাছে বিশাল বড় মার্জিন, এবং যে বছর মমতা ব্যানার্জি একদম মানে জাঁকিয়ে এলেন পশ্চিমবঙ্গে পুরোপুরি, সেই সময় কিন্তু প্রচুর মানুষের মুখে শোনা গিয়েছিল এটা তৃণমূলের জিত নয়, এটা সিপিআইএম এর হার। এইবারেও কি সেইটা টিএমসির হার ধরে নে, টিএমসির হার ধরতে হবে, বা তুই এভাবেও দেখতে পারিস, বা আরেকটা দেখার দৃষ্টিকোণ থাকতে পারে যে বিজেপি, আমি একদম বাংলা হিসেবে বলছি আর কি, যে সুযোগ সুবিধাগুলো বামফ্রন্ট সরকার বলতো না, যে বামফ্রন্ট সরকারের সময় কি হতো, টাকাগুলো না ব্যবহার করা হতো না, ওগুলো ফেরত চলে যেত। টিএমসির সময় টাকাগুলো আসতো এবং চুরি হতো, সাধারণ মানুষের কাছে যেত না আর কি, হ্যাঁ, মানুষকে চাইতে হতো, চেয়েও পেত না, তার জন্য প্রাণ দিতে হতো। এইটা হবে না অন্তত, সরকার থেকে সরাসরি টাকা আসবে, পশ্চিমবঙ্গের মানুষ এই সামান্য সুবিধাটুকু চায় আর কি, বেঁচে থাকার সুবিধাটুকু চায়। যেই ধর স্বাস্থ্য বলে এই বলে, এগুলো সব এত বলা হয়ে গেছে না, বলতেও খারাপ লাগে। মানে জাস্ট ধরে নে যে দুই ভাই যদি সেন্ট্রালে কেউ থাকে, বেঙ্গলে যদি থাকে, এরা একজন আরেকজনকে দেখবে। এতদিন ধরে যে অপবাদটা দেওয়া হতো এক এক রকমভাবে, কমফোর্টের সময় যেমন বললাম যে ওটা টাকায় আসতো, কাজ হতো না, টিএমসির সময় এসে চুরি হয়ে যেত, সাধারণ মানুষ পেত না, কোথাও মানুষ এই জায়গাটা বুঝতে পেরেছে। বা এই যে কর্মক্ষেত্রে যে জায়গাটা তৈরি করা, এটা না বায়োবি, ওই যে সিপিএম বলছে, জোট বলছে যে আমরা হাতে হাতে খাম চাই, এটা না ওয়ান ফাইন মর্নিং ওরভাবে হয় না, কোনো জাদুদণ্ড নেই যে তুমি এলে মে মাসের 2 তারিখ আর 10 তারিখ থেকে তোমার অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেল। মানুষকে ভুল বোঝায় না, এটা জেনারেশনাল ওয়ার্ক, তবে গিয়ে তুমি কমপ্লিট চেঞ্জ করতে পারবে। মানে এরা তো ঠিক সিপিএম এর লোকেরা তো তেমন কোনো লোকের সামনাসামনি পড়েনি ডিবেটে, যে কারণে ওরা বলে, ওরকম বেরিয়ে যায়, মঞ্চে থেকে বলে, সবাই শোনে। মানুষ এটাও সিপিএমকে যে কারণে বিশ্বাস করবে না, যে কারণে এই কথাগুলো ঠিক সেই সময়ও বলেছিল, লাস্ট ইলেকশনে 11তেও বলেছিল, চাকরি চাই, এই চাই, সেই চাই, সেই চাই। কিন্তু আমি বলছি কেন এই প্রসঙ্গটা আমি কমপ্লিটলি তুললাম, তার কারণ তাহলে কি বিজেপিও যে রাতারাতি হবে, এসে করবে? এবার আমি জিজ্ঞাসা করি, আমি বলবো যে না, কমপ্লিটলি ওভাবে হবে না, কিন্তু বিজেপি যেটা করতে পারে, লে ডাউন, হ্যাঁ, একটা প্রসেস তৈরি করতে পারে, হ্যাঁ, যেটা দিয়ে ধরে নিয়ে গিয়ে আজ থেকে 4 বছর 5 বছর 6 বছর 7 বছর, হ্যাঁ, আসতে পারে। মানে কি তুই তার একটা পদ্ধতিগত জায়গা থেকে, তোর একটা প্ল্যানের জায়গা থেকে তুই একটা সেই ডিসিপ্লিনে এগোতে পারিস যেখান থেকে একটা পসিবিলিটিস তৈরি হবে। এই ভোটের জন্য, এই ইলেকশন 2021-এর ইলেকশনের জন্য কিন্তু মোটামুটি মানে বাংলার ইলেকশনের জন্য সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু প্রচুর মানুষ, সিরিয়ালের প্রচুর মানুষ, মানে আমি যদি একদম শ্রাবন্তী থেকে শুরু করে পার্নো মিত্র, ইয়াস দাশগুপ্ত সবাইকে ধরি, বা নিজের পক্ষে যারা নুসরাত বা মিমি, যারা যুক্ত হয়েছে বিভিন্ন পার্টির সঙ্গে, তাদেরকে সবাইকে নিয়ে যদি আমি ধরি, ইন্ডাস্ট্রিকে কোনোভাবে হ্যাম্পার হচ্ছে। তার কারণ হচ্ছে বলিউডে একাধারে সিনেমা রিলিজের হিড়িক পড়েছে, বড় বড় কিছু ছবি আবার এই ডিউ টু দিস করোনার আবার আরেকবার যে এই যে চাগার দেওয়ার জন্য পিছিয়ে গেছে। রিসেন্টলি গতকাল খবর হচ্ছে সূর্যবংশী রিলিজ আবার পিছিয়ে দিয়েছে, কিন্তু অ্যাটলিস্ট কিছু ছবি রিলিজ করছে, হলে যাচ্ছে। রুহির মতো ছবি বা সাইনা রিলিজ করেছে, বা রিতেন পক্ষে আরও কিছু ছবি অনেক পাইপলাইনে যে ছবিগুলো যে রিলিজ করবে। টালিগঞ্জের আগামী অলমোস্ট 1 মাসের মধ্যে মানে
হাতেও গোনা নয় মনে হয়, করে গুনলে হয়তো একটা কি দুটো ছবি রিলিজ করলেও করতে পারে। তার কারণটা কি? শুধুমাত্র এই পলিটিক্সের মধ্যে তাদের ঢুকে যাওয়া? আদপেও কি এর কোনো দরকার আছে? কি প্রয়োজন? একটা ইন্ডাস্ট্রি থমকে গেছিল গত বছর লকডাউনের জন্য, যেখানে শিল্পীরা তাদের বাড়িতে বসে বসে মেঘলা আকাশের নিচে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রচুর ভিডিও করলেন। তারা বললেন যে ভালো সময় আসবে, তার জন্য অপেক্ষা করি। যখন ভালো সময় আসলো, অ্যাটলিস্ট কিছুটা এলো, সেই সময় তারা ভোটের প্রচারে ব্যস্ত হয়ে পড়লেন। তাহলে আমার ইন্ডাস্ট্রি কি আদৌ সিকিউর? যারা ইন্ডাস্ট্রির তাবড় লোকেরা, ইন্ডাস্ট্রি বহুদিন ধরেই ধ্বংস হয়ে গেছে। বাংলা ইন্ডাস্ট্রি বলে তুই যদি আমায় জিজ্ঞাসা করিস, আমার অভিমত বাংলা ইন্ডাস্ট্রি বলে মানে সিনেমা ইন্ডাস্ট্রি বলে কিছু নেই। যেই ইন্ডাস্ট্রি লাভ দিতে হবে, অথবা ভাই বিপ্লবাত্মক ছবি বানানো, তাহলে এই দুটোর কোনোটাই হচ্ছে না। বাংলা সিনেমা তো বহু বছর আগে থেকেই হয় ব্যোমকেশ বক্সী আর নয় দক্ষিণের নকল, হাতে গুনে একটা দুটো স্পোরাডিক্যালি ছবি হচ্ছে। ফলে সেই ছবিগুলো আবার ওরকম মাসফুল করবার ছবি নয় আর কি। তো যেই ছবি ওগুলো একটু ধরনের আপার মিডল ক্লাস, একটু এলিট, সমস্যাগুলো এলিট, যে ধরনের সমস্যা নিয়ে হ্যান্ডেল করা হচ্ছে, ডিল করে, যেমন সত্যজিৎ রায় ভালো লাগার ছবি হচ্ছে, ভালো লাগার ছবি হচ্ছে, কিন্তু সেটা ক্লাস, ওই ক্লাসে ভালো লাগতে পারবে। ওটা তুই বাঁকুড়ায় চলে গেলে ও ছবি লোকে দেখবে, ক্লাসই ছবি বললাম। হ্যাঁ, ক্লাস আর মাস দুটো সেটার পরিমাণ অনেক কমে গেছে, সেটা ব্যবসা দিতে পারে না বলে। এবং বাকি যে জিনিসগুলো, যে নকল করা ছবি আর এই যে ব্যোমকেশ বক্সী, এইটা আর মানুষ নিচ্ছে না। কারণ যতক্ষণ না পর্যন্ত বাংলা সিনেমার মৌলিক গল্প, আর কোন গল্প যে মানুষ, সাধারণ মানুষ নিজের সাথে রিলেট করতে পারবে, সেই গল্প, যে কোনো জিনিস কেন বিখ্যাত হয়েছিল, সত্যজিৎ রায়ের একটা ক্লাস রিলেট করতে পারতো, ঋত্বিক ঘটক তার একটা ক্লাস রিলেট করতে পারতো, মৃণাল সেন আর একটা ক্লাসকে রিলেট করতে পারতো বললেই কিন্তু এরা আজকে এই নামগুলো আমাদের কাছে মানে আর কি প্রণিধানযোগ্য। তো সেরকম কন্টেন্ট তুই তারপরে আমাদের কতটা ডিক্লাইন্ড হলে পরে, কতটা নিচের দিকে গ্রাফ গেলে পরে আজকে আমরা এই জায়গায় ল্যান্ড করি যে আমরা আজকে মাসের সাথে কানেক্ট করতে পারছি না, যে কারণে ব্যবসা নেই। আর যে ব্যবসা নেই, সেই ইন্ডাস্ট্রি থাকাটারও উচিত না। মানে একমাত্র ইন্ডাস্ট্রি বলতে আমরা সিরিয়াল ইন্ডাস্ট্রি বুঝি। সিনেমা, তুই যে বলছিস সিনেমা, ওই সিনেমাটা আর আপাতত শুধুমাত্র আমি করোনার দোষ দিচ্ছি না, যে হ্যাঁ গত 1.5-2 বছর ধরে একটা ভীষণ রকম, আর বা তুই যদি রাজনীতিতে চলে এসছে বলে তাই কি তার সিনেমা এফেক্ট করছে? একেবারেই না। কারণ যারা অলরেডি ডিমলিশড, এটা অলরেডি ডিমলিশড। আমি অনেক মানে 2000 সালটাল, 2000 কেন 90 সালটাল থেকে এটা শেষ হওয়া শুরু হয়ে গেছে। যে ছবিগুলো রিলিজ করছে, তুই ব্যবসা দেয় কিভাবে, এইসব স্ট্যাটিস্টিক্স আছে, ওগুলো দেখে নিস। অবভিয়াসলি আমি সেটার কথা দিয়ে আসছি। আমি কিছু ছবি জাতীয় পুরস্কার পাচ্ছে, ফিল্ম ফেয়ারেও প্রচুর ব্ল্যাক লেডিকে নিয়ে তারা আসছে, ছবি তুলছে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এগুলো কিন্তু প্রচুর ছবি, কিছু ছবিকে মানুষ গালিগালাজ করছে, এই ছবিটা কি করে পেতে পারে, তাহলে তো সেই ছবিগুলো হচ্ছে। মানে সেই ছবি দিয়ে তুমি একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারো। ইন্ডাস্ট্রি বাঁচতে গেলে পরে তার একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, যে এই অ্যামাউন্ট অফ ছবি হতে হবে, এই অ্যামাউন্ট অফ টাকা ইনভলভমেন্ট থাকতে হবে ইয়ারলি, তবে গিয়ে তুমি একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে। তুমি বলতে চাইছো যে অলরেডি একটা ডেমলিশড ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যে ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি ডেস্ট্রয়েড আমি ধরলাম, সেই ইন্ডাস্ট্রি এমনিও এখন কিছু নেই। তাহলে কি সেই কারণের জন্য মানুষ বা আর্টিস্টরা বুঝতে পেরেছেন বলে, তাহলে কি তারা অলরেডি ভোটের প্রচারে বেরোচ্ছে? না, তার জন্য সিরিয়াল ইন্ডাস্ট্রি আছে। তারা কেউ যদি মনে করেন যে সেই বড় পর্দার মানুষরা তারা সিরিয়ালে যাচ্ছে না, কিছু মানুষ যে স্টারেরা, যারা মোটামুটি একটা ডান্স রিয়েলিটি শোকে ধরে নিচ্ছে, বা রীতিমতো একটা সিঙ্গিং শোকে ধরে নিচ্ছে, রিয়েলিটি শোকে, যেখান দিয়ে তারা দিনের পর দিন একটা মাস কাবাডির মাইনে পাচ্ছেন, মানে সিনেমা না করলেও হচ্ছে। কিন্তু যারা রেগুলারলি সিনেমা করছে, প্রচুর নাম এরকম আছে, তারা অনেক মানুষ তো তারা অ্যাক্টিভলি হয়তো কোনো পার্টির সঙ্গে যুক্ত না, বা কোনো প্রচারে যাচ্ছেও না, তারাও তো সিনেমা করছেন না, তাহলে তারা যাচ্ছেন কোথায়? দেখ, আমি আমার দিকটা বলতে পারি, এটা পোলারাইজ হয়ে গেছে ইন্ডাস্ট্রি, যেটা বললাম যে এরকমভাবে যদি একটা ফেডারেশন থেকে নোটিশ দেয় যে যারা আসেনি তাদেরকে নিয়ে, এইটা তো আজকে না সরাসরি এরা বললো, কিন্তু এই করাটা আমাকে শুরু হয়ে গেছে আমি যবে থেকে বিজেপি জয়েন করেছি তবে থেকে। আমি নয়, আমি রূপাঞ্জনা, রূপা, অঞ্জনা, এদের প্রত্যেকে ঠেলতে ঠেলতে দেয়ালে ঠেলে দেওয়া হয়েছে। কারণ আমরা যেহেতু টিএমসিটা করি না দেখি, এবং টিএমসির এই অত্যাচারের কারণেই কিন্তু আমরা আসলে বিজেপি জয়েন করেছিলাম। আমরা কিন্তু দেশ উদ্ধার করব বলে আসিনি, বাংলা বলছি। মানে কোনো না কোনো ভাবে পলিটিক্যাল পার্টির এই রিফ্লেকশনটা এবং ইনফ্লুয়েন্সটা রয়েই যাচ্ছে ইন্ডাস্ট্রির উপর। হ্যাঁ, কারণ কি তুমি তো মানে আজ তুমি আমার পার্টি না করলে, আমার পার্টিকে সাপোর্ট করলে তুমি সিনেমা পাবে না, সিনেমা করতে দেওয়া হবে না, সিরিয়াল করতে দেওয়া হবে না, ঠিক আছে? এবং এই যে ঠেলে দেওয়া প্রান্তিক মানুষগুলো আজকে কিন্তু তারপরে আসলে অল্টারনেটিভ হিসেবে বিজেপি ছাড়া কিছু নেই। তাহলে সেই সময় দাঁড়িয়ে মানে তুমি এক্স্যাক্টলি এটাই, যে বিজেপি ছাড়া কিছু নেই, মানে বিজেপি ছাড়া
আমি যদি কোনো পার্টিকে সাপোর্ট না করতাম সেটা তো হতে পারে। আমি তো বিইং না, এন আর্টিস্ট, being an artist বিইং এন আর্টিস্ট আমি আমার মতো করে আমার প্রতিবাদ জানালাম সবার সামনে, সেটাও তো হতে পারতো। না। তাহলে ওয়াই বিজেপি? কারণ we all are fascist. সেই সময় এক্স্যাক্টলি We all are সেই fascist. সময় কি তাহলে দাঁড়িয়ে মনে হয়েছিল যে দিস ইজ দ্য আলটিমেট অল্টারনেটিভ? অল্টারনেটিভ আমি পরিষ্কার করে বলছি, দেশ উদ্ধার করবার ওইসব বড় বড় স্বপ্ন ওরকম চিপ মিথ্যে কথা বলবো না আর কি। মিথ্যে কথা বললে এমনভাবে বলবো যাতে ধরতে না পারে, কারণ এসব বললে না লোকে হাসে, দেশ উদ্ধার করতে এসছে এবং কমপ্লিটলি বিশ্বাস করি ভীষণ ক্লিন আমি আর কি, যে কারণে আমার কোনো নেই, শরীর খারাপ হয় না, সরি টাচিড। এই আমি দেশ উদ্ধার না, আমি উদ্ধার আমরা যে কদিন আমরা অন্তত আমার পার্সোনালি ভাবনা ছিল যে আমরা ইন্ডাস্ট্রিটাতে যদি আমরা একটা জাস্ট এমন একটা পরিবেশ তৈরি করা যায় যেখানে সমস্ত প্রডিউসাররা কাজ পাবে, ছোট সমস্ত বড় আর্টিস্ট, সমস্ত হ্যাঁ দেয়ার ইজ নো ম্যানিপুলেশন, পোলারাইজ করা রয়েছে Exactly. পুরোটাই একটা এমন একটা প্রেক্ষিত তৈরি করে দিয়েছে যেই প্রেক্ষিত যে থেকে আমরা মহামারীটা জন্ম চলেই নিয়েছি। যাচ্ছে, চলেই হ্যাঁ, যাচ্ছে, যে চলেই প্রেক্ষিত যাচ্ছে। থেকে আমরা জন্ম নিয়েছি। বামফ্রন্ট সরকারের সময় পাত্তা দিত না ইন্ডাস্ট্রি, সেটাও যেমন খারাপ ছিল। টিএমসি আসার পরে এত বেশি পাত্তা দিতে শুরু করলো, ঠিক বিপরীত আরেকটা খারাপে চলে গেল আর কি। জাস্ট এক কথায় পোলারাইজ করে নেওয়া, অর্থাৎ তোমাকে টিএমসি জয়েন করতে হবে। এই যে প্রথম আর্টিস্ট আসা বামফ্রন্টের সময় অনিল চ্যাটার্জি, তারপরে অনেকেই এসেছিলেন আর কি, মানে আমরা জানি সিপিএমে বিপ্লব দা এসেছিলেন, তারপরে অতটা মানে এই গণহারে এই হারে টেলিভিশন সিনেমা থেকে স্রোতের মতন পার্টি এটা রাস্তা দিকেছে মমতা ব্যানার্জি। আমি বলছি না যে এটা খারাপ, এতটা হিপোক্রেসি ছিল না সেই সময়, না ছিল না, হিপোক্রেসি বলিস না, আমি ওইভাবে দেখছি না। কারো একটা মনে হতেই পারে যে আমি এবার পলিটিক্স জয়েন করবো, কারণ পলিটিক্স জয়েন করাটা ভারতবর্ষের ব্যক্তিগত চয়েস, ব্যক্তিগত চয়েস। মানে এবার কোন পার্টি করবে সেটা তো একেবারে ইমেটেরিয়াল সেটাও, না, সে হ্যাঁ, যে কোনো exactly, পার্টি হতেই করতে পারে। পারে। কিন্তু কেন এই পরিবেশ তৈরি হলো? এই পরিবেশটা অন্তত কিছু লোকের ক্ষেত্রে হয়েছে যারা পার্টিতে আসবে, মানে ভীষণ মানে রাজনীতি করবে বলে নয়, যারা আসলে যাদের পিঠটা ঠেকে গেছিল বলে তারা এসছে। মানে আই এম ওয়ান অফ দ্যাম, যাদের পিঠ ঠেকে গেছিলো, বা আমার মতন আরও বন্ধুরা রয়েছে যাদের পিঠ ঠেকে গেছিলো, দেখে তাদেরকে আর পাওয়ার তো লাগবেই, তুমি তো পাওয়ার ছাড়া কিছু চেঞ্জ করতে পারো না। আমি তো ওরকম বেগ মিথ্যে কথা বলবো না যে না, হ্যাঁ পাওয়ার আসলে পরেই তুমি আরেকটা পাও। যে কারণে আমরা বলি যে আসলে আমরা সবাই ফ্যাসিস্ট, মানে ফ্যাসিস্ট কোনো লোক হয় না। মমতা ব্যানার্জি ফ্যাসিস্ট আমি অন্যভাবে আলাদা করে বলতে পারি না, মমতা ব্যানার্জির সিস্টেমটা ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট মানে কি, যে ক্ষমতা ভালোবাসে, আমরা প্রত্যেকেই ভেতরে ভেতরে ক্ষমতা ভালোবাসি, ফলে আমরা উই অল আর ফ্যাসিস্ট টু সাম ডিগ্রি। আমিও তো অনেক ক্ষমতা চাই, আমি একটুখানি ক্ষমতা না ভাই, আমি খালি লোকাল, তাও তো ক্ষমতা কেউ বেশি কেউ কম। কোনোদিন আমি হয়তো লোকাল জায়গাতে চাই যে ভাই একটুখানি ঠিকঠাক চলি, সেই করি ওইটুখানি, আমি রাজ্য চাই না, আমি দেশ চাই না, আমি কিচ্ছু চাই না, বিশ্ব চাই না কিছু। কোনোদিন কোনো শ্রমিক বলেছে যে পুঁজির ধ্বংস হোক? আসলে শ্রমিকটা সে পুঁজিপতির মতন হতে চায়, পুঁজির ধ্বংস চায় না। তুই নারীবাদীদের একাংশ তুই দেখবি খেয়াল করে, যারা পুরুষতন্ত্র ধ্বংস হোক চায় না, পুরুষতন্ত্র যে সুবিধেগুলো ভোগ করে সে তার অংশীদার হতে চায়, ফলে তারাও কিন্তু ফ্যাসিস্ট। অর্থাৎ কেউ কিন্তু পুঁজির ধ্বংস চায় না, বা ওই পুরুষতন্ত্রের ধ্বংস চায় না, বা ক্ষমতা চাই না ক্ষমতার ধ্বংস হোক, যেটা সোশ্যালিস্ট কমিউনিজমের মূল কথা। সেন্ট্রালে থাকবে না ক্ষমতা, ডিস্ট্রিবিউটেড হবে। ওটা সারা বিশ্ব থেকে লেফট এই কারণে উঠে গেছে যে ওটা অবাস্তব, কারণ ক্যাপিটালিজম পুরো ব্যাপারটাই এমনভাবে, এখন লেফটিস্টরাও ক্যাপিটালিজমের ভেতরেই আওতায় চলে এসে তারা লিবারাল ক্যাপিটালিজম বলছে, তারা নানান রকমভাবে রিসার্চ করছেন। এটা একটা পয়েন্ট যেখানে আমাদের এখানে রিসার্চটা হয় না, এখানে থিঙ্কার নেই, লেফট থিঙ্কাররা নেই, যে কারণে আজকে এই দশা হয়েছে। অনেক বেশি লেফটের থেকে আমি লেফট নিয়ে বেশি পড়াশোনা করি এবং স্বচ্ছন্দ বোধ করি করতে, কারণ লেফটের অনেক লিটারেচার রয়েছে, মিউজিক রয়েছে, সিনেমা রয়েছে। এই স্টাডিটা যদি লেফটের ভেতর থাকতো না, গত 10 বছর ধরে লেফট যদি এই স্টাডিটা করতো এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে যদি এক্সচেঞ্জ করতে পারবো, তাদের থটের সাথে, থট প্রসেসের সাথে, তাহলে কিন্তু আজকে লেফট অনেক বেশি কানেক্ট করতে পারতো, অন্তত সেরিব্রালি আরও অনেক শিক্ষিত লোককে কানেক্ট করতে পারতো। আমি ধরলাম যে গ্রামের লোক এই ভাষা বুঝবে না, তাকে অন্য ভাষায় বোঝাতে হবে, কিন্তু এই পদ্ধতিটা নেয়নি আজকে। নীল পড়াশোনার জায়গাটা নীল, লিটারেচারের জায়গা থেকে ধরাটা নীল। এই এক সময় তো এখানে হেমঙ্গ বিশ্বাস ছিলেন, এই এক সময় সলিল চৌধুরী ছিলেন, এখানে সেখানে আমাকে এই সমস্ত পাতি সমস্ত গান নিতে হচ্ছে। টুম্পা নামটার সাথে আমার কোনো বিরোধিতা নেই, কিন্তু যে অ্যাটিটিউডে গানটা বলছে এটা দিয়ে নাকি মাস কানেক্ট করবে, তার মানে তারা ঠিক ধরেছে, আসলে মাস ওইটাই চায়, কিন্তু রেজাল্ট তার জন্য বদলাবে না। মাস একটু নাচতে পারে, যেমন তুই বললি যে ব্রিগেডে ভিড় হতে পারে, কিন্তু সব ভিড় হওয়া মানে যে তারা জিতবে সেটা বামপন্থ সরকার লাস্ট টাইমও তাই হয়েছিল, কিন্তু ওভারটার্ন করেছিল। তো আজকের এপিসোড আমাদের এখানেই শেষ করতে হবে, এখানে এতক্ষণ ধরে অরিন্দদার সাথে গল্প করলাম, এবং এইভাবে এই গ্ল্যামারাস ফাইটে কিন্তু আবার অন্য দিন নিয়ে চলে আসবো, অন্য কোনো সেলিব্রিটির সঙ্গে আমরা তর্ক বিতর্ক করবো, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আজকে আমরা চা খেতে খেতে অরিন্দদার সাথে আড্ডা মারলাম, এবং আবার গ্ল্যামারাস ফাইট নিয়ে চলে আসবো আরোই নিউজের পর্দায়। ততক্ষণ দেখতেই হবে আরোই নিউজ। আরোই নিউজের পর্দায় চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে। ততক্ষণ বিদায়।